আচ্ছা, তাহলে দেখো, আমরা লাস্ট যে ক্লাসে আমরা ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস কিভাবে অ্যাকশন দিয়ে নার্ভ যায় সোডিয়াম পটাশিয়াম আয়নের এক্সচেঞ্জ করে সেটা আমরা লাস্ট করেছিলাম, তাই তো? আজকে আমরা করবো হচ্ছে এই নার্ভ ইম্পালসটা একটা নিউরন থেকে আর একটা নিউরনের মধ্যে কিভাবে যায় থ্রু সাইন্যাপস। এই সাইন্যাপসের পিকচারটা ভালো করে প্র্যাকটিস করো, এগুলো আসে পরীক্ষায়। সাইন্যাপস এর থ্রু কিভাবে নার্ভ ইম্পালস যায়। ওরে বাবা, এতগুলো কোথা থেকে চলে আসলো! ঠিক আছে, তো দেখো, মনে করো এইটা হচ্ছে একটা নিউরন, এটা হচ্ছে একটা নিউরন, এই একজন। এবার একজনের লাস্টের দিকে কি থাকবে তোমার হচ্ছে একজন এন্ডিং, আর একজন এন্ডিং এর মধ্যে কি থাকে, এখানে থাকে ছোট ছোট সাইন্যাপটিক নব, তাই তো? সাইন্যাপটিক নব, আর সাইন্যাপটিক নবের মধ্যে ছোট ছোট ভেসিকলের মধ্যে একটা কেমিক্যাল থাকে, এটার নাম হচ্ছে সাইন্যাপটিক নব। সরি, এটা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকল। সাইন্যাপটিক ভেসিকল, এটা হচ্ছে সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নব আর সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে কি থাকে, একটা কেমিক্যাল থাকে, যে কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার যেটা হচ্ছে কেমিক্যালি, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন, তাই তো? মানে একটা নিউরন, আমি হচ্ছে এই সাইন্যাপটিক নবটা একটু বড় করে ড্র করছি, শুধু একটা সাইন্যাপটিক নব আমি একটু বড় করে ড্র করছি, ঠিক আছে? মানে একটা নিউরন যেখানে শেষ হলো, তারপর থেকে আর একটা নিউরন শুরু হয়, তারপর থেকেই আর একটা নিউরন স্টার্ট হয়, তাই তো? এবার আগের নিউরনের লাস্ট যে মেমব্রেনটা, এটাকে বলে প্রি সাইন্যাপটিক মেমব্রেন। মানে সাইন্যাপটিক নবের মেমব্রেনটাকে বলে প্রি সাইন্যাপটিক মেমব্রেন। বইয়ের ছবিটার সাথে মিলিয়ে দেখবা, প্রি সাইন্যাপটিক মেমব্রেন। আর পরের যে নিউরনের মেমব্রেনটা, এই যে মেমব্রেনটা, এটাকে বলে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, ঠিক আছে? প্রি মানে আগের, পোস্ট মানে পরের। আর দুটো নিউরনের মাঝখানের যে টাইনি গ্যাপ, এই গ্যাপটাকে বলে সাইন্যাপটিক ক্লেফট। গ্যাপটাকে বলা হচ্ছে ঠিক আছে, গ্যাপটাকে বলা হচ্ছে কি বলতো, সাইন্যাপটিক ক্লেফট। আসলে স্টার্ট হয়ে যাবে। সাইন্যাপটিক ক্লেফট, ঠিক। এইবার দেখো, তোমার আমরা আগের দিন করেছিলাম, ধরে নাও এ বি সি করে বলছি,
এ বি সি এরকম করেই আমরা করেছিলাম, তাই না? গোটাটা কি হয়েছিল? গোটাটা হয়েছিল পোলারাইজড, পোলারাইজড, পোলারাইজড। পোলারাইজড থেকে কি হলো? ডিপোলারাইজড, তাই না? সেই ডিপোলারাইজটা আগে পরের পোলারাইজটাকে ডিপোলারাইজ করলো, নিজে কি হয়ে গেল? রিপোলারাইজড। এই ডিপোলারাইজ জায়গাটা পরের পোলারাইজকে কি করে দিল? ডিপোলারাইজ। নিজে কি হয়ে গেল? রিপোলারাইজ। এরকম করতে 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 নার্ভ ইম্পালসটা একদম তোমার সাইন্যাপটিক সাইন্যাপটিক নব পর্যন্ত চলে আসলো। মানে সাইন্যাপটিক নব গুলো ডিপোলারাইজ হয়ে গেল। ডিপোলারাইজ মানে কি হয়ে গেল? যে ভিতরে পজিটিভ, বাইরে নেগেটিভ, ডিপোলারাইজড হয়ে গেল। সাইন্যাপটিক নব গুলো ডিপোলারাইজড হয়ে গেল। তো ডিপোলারাইজ হয়ে গেলে হয় কি, মন দিয়ে শুনবা, সেটা হচ্ছে যে সাইন্যাপটিক নবের এখানে না প্রচুর ক্যালসিয়াম আয়ন চ্যানেলও থাকে। ক্যালসিয়াম আয়ন চ্যানেল থাকে। এই ক্যালসিয়াম যদিও নাই বইতে, তাও বলছি। তো যখন সাইন্যাপটিক নবের মেমব্রেনটা ডিপোলারাইজ হয়ে যায়, তখন ক্যালসিয়াম আয়নও ভিতরে ঢুকতে থাকে। ক্যালসিয়াম আয়নও ভিতরে ঢুকতে থাকে। ক্যালসিয়াম আয়ন ভিতরে ঢুকতে থাকে। এই ক্যালসিয়াম আয়ন গুলো কি হয়, যে ভিতরে যে সাইন্যাপটিক ভেসিকল আছে, ভিতরে যে সাইন্যাপটিক ভেসিকল আছে, এই সাইন্যাপটিক ভেসিকল গুলোর গায়ে গিয়ে লেগে যায়। সাইন্যাপটিক ভেসিকল গুলোর গায়ে গিয়ে লেগে যায় এরকম করে। লেগে গিয়ে কি করে, যে সাইন্যাপটিক ভেসিকল গুলোকে এই যে নিচের দিকে এরকম করে পুশ করে, নিচের দিকে এরকম করে পুশ করে, পুশ করে কি হয়, যে সাইন্যাপটিক ভেসিকলের মেমব্রেন আর প্রি সাইন্যাপটিক মেমব্রেন দুটো ফিউজ হয়ে যায়, এরকম করে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেলেই এর ভিতরে থাকা নিউরো ট্রান্সমিটার গুলো সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে সিক্রিট হলো, এরকম করে সিক্রিট হলো। এই নিউরো ট্রান্সমিটার গুলো হয় কি, এবার পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে গিয়ে লেগে যায়। পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন মানে এই সেল মেমব্রেনের মধ্যে লেগে যায়, ডেনড্রাইটস এগুলোর মধ্যে লেগে যায়। এই নিউরো ট্রান্সমিটার গুলো লেগে গিয়ে, লেগে যখন যায়, তখন ওই এর মধ্যে আবার শুরু হয়ে গেল ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। তার মানে এখানে আবার ভিতরে সোডিয়াম আয়ন ঢুকতে থাকবে। সোডিয়াম আয়ন গুলো ঢুকে গেলে ভিতরটা হয়ে যাবে পজিটিভ, হ্যাঁ কি না? বাইরেটা হয়ে যাবে নেগেটিভ, যেরকম আমরা আগে শিখেছিলাম। তারপরে এই নার্ভ ইম্পালসটা চলে আসবে একজনে, সেই একজন থেকে তারপর চলে যাবে পরের নিউরনের, মানে নিউরনের পরের সাইন্যাপসে চলে যাবে। এই গোটা স্ট্রাকচারটাকে বলে সাইন্যাপস। এই গোটা স্ট্রাকচারটাকে বলে সাইন্যাপস। ছোটবেলায় যে আমরা পড়েছি হোয়াট ইজ সাইন্যাপস, যে দ্য মাইক্রোস্কোপিক গ্যাপ বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট নিউরন। হ্যাঁ, এখন সাইন্যাপসকে আরো ডিটেলে পড়তে হবে। সাইন্যাপসের জিনিসগুলো কি কি মনে রাখতে হবে তোমাকে? মনে রাখতে হবে সাইন্যাপটিক নব, 2 নাম্বার সাইন্যাপটিক ভেসিকল, 3 নাম্বার প্রি সাইন্যাপটিক মেমব্রেন, 4 নাম্বার পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, 5 নাম্বার সাইন্যাপটিক ক্লেফট। এগুলো সব মিলে বলে গোটাটাকে সাইন্যাপস। সব মিলে গোটাটাকে বলা হচ্ছে সাইন্যাপস। তাহলে এখান দিয়ে যে নার্ভ ইম্পালসটা আসলো, ওটা ছিল ইলেকট্রিক্যাল ইম্পালস। ওটা কি ছিল? ইলেকট্রিক্যাল ইম্পালস, আয়নস এর জন্য ইলেকট্রিক্যাল ইম্পালস হয়ে আসলো, আসলো সাইন্যাপস অব্দি আসলো। কিন্তু সাইন্যাপসে গিয়ে ওই ইলেকট্রিক্যাল ইম্পালসটা কিসে কনভার্ট হয়ে গেল? নিউরোট্রান্সমিটার কি একটা, নিউরোট্রান্সমিটার কি একটা কেমিক্যাল, হ্যাঁ কি না? তাহলে সাইন্যাপসে গিয়ে ওটা কেমিক্যাল ইম্পালসে কনভার্ট হয়ে গেল। সাইন্যাপসে গিয়ে ওটা কিসে কনভার্ট হয়ে গেল? কেমিক্যাল ইম্পালসে কনভার্ট হয়ে গেল। সাইন্যাপসে গিয়ে ওটা কেমিক্যাল ইম্পালসে কনভার্ট হয়ে গেল। এই ধরনের সাইন্যাপসকে তাই কি বলে? কেমিক্যাল সাইন্যাপস। এই ধরনের সাইন্যাপসকে কি বলে? কেমিক্যাল সাইন্যাপস, যেখানে নিউরো ট্রান্সমিটারের ইনভলভমেন্ট আছে। আর যেহেতু এখানে
মানে নিউরো ট্রান্সমিটার শুধু একজন এন্ডেই থাকে, তাই নার্ভ ইম্পালস শুধু এইখান থেকে এই দিকেই যাবে, উল্টা দিকে যায় না। কারণ ডেনড্রাইটের দিকে এইখানে কোনো সাইন্যাপ মানে নিউরো ট্রান্সমিটার থাকে না যে উল্টা দিকেও সিক্রিট হবে। তাই কেমিক্যাল সাইন্যাপসের থ্রু যেটা হয় সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল। কেমিক্যাল সাইন্যাপসের থ্রু যেটা হয় সেটা কি বললাম, ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল হয় ব্যাপারটা। নার্ভ ইম্পালসটা মানে ইলেকট্রিক্যাল ইম্পালসটা কেমিক্যাল ইম্পালসে কনভার্ট হয়ে পরের নিউরনে যাওয়াটা, এটাই ইউনিডাইরেকশনাল হয়। কি বুঝতে পারছো তো জিনিসটা? এটা হয়ে গেল হচ্ছে তোমার সাইন্যাপস। কিন্তু কোনো তোমার হচ্ছে ইয়ে আছে, সাইন্যাপস আছে, কোনো সাইন্যাপস আছে যেখানে মনে করো আগের নিউরন আর পরের নিউরনের মধ্যে গ্যাপ খুবই কম থাকে। আগের নিউরন আর পরের নিউরনের মাঝখানে গ্যাপটা খুবই কম থাকে। হুম। তো সেখানে হয় কি, ওখানে আর নিউরো ট্রান্সমিটার সিক্রিট করার দরকার পড়ে না। হুম। ওখানে নিউরোটা এত ক্লোজ প্রক্সিমিটিতে থাকে যে মনে করো লাস্ট এই জায়গাটা যখন ডিপোলারাইজড হয়ে যায়, ও সঙ্গে সঙ্গে নিউরো ট্রান্সমিটার সিক্রিট না করেই পোস্ট সাইনাপটিক মেমব্রেনের পোলারাইজ মেমব্রেনকে ও ডিপোলারাইজ করে দেয়। কথাটা বুঝতে পারলাম? ওখানে নিউরো ট্রান্সমিটারের সিক্রিশনের আর কোনো দরকার পড়ে না। ঠিক আছে, যখনই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন মানে লাস্ট মেমব্রেনটাতে এখানে যখন নার্ভ ইম্পালসটা পৌঁছাবে, মানে এই জায়গাটা যখন ডিপোলারাইজড হয়ে যাবে, ও পরের মেমব্রেনটাকে ডাইরেক্ট ইলেকট্রিক্যাল ইম্পালসটা ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারে। এখানে কেমিক্যাল ইম্পালসের দরকার নেই। তো পরের মেমব্রেনটা পোলারাইজ থেকে ডাইরেক্ট কি হয়ে যায়, ডিপোলারাইজড হয়ে যায়। এই ধরনের সাইন্যাপসকে আবার বলে হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল সাইন্যাপস। এই ধরনের সাইন্যাপসকে বলে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তাহলে যেইখানে নিউরো ট্রান্সমিটারের ইনভলভমেন্ট আছে সেই সাইন্যাপসের নাম হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। যেখানে নিউরো ট্রান্সমিটারের দরকার নেই, সাইন্যাপসের মাঝখানে গ্যাপটা খুবই কম, হ্যাঁ, ওখানে ডাইরেক্ট নার্ভ ইম্পালসটা একটা নিউরনের এন্ডিং থেকে আর একটা নিউরনের একজনে সরি মানে সেল বডিতে ডাইরেক্ট চলে যায়। তো ওটা ইলেকট্রিক্যাল ইম্পালস। তো ইলেকট্রিক্যাল ইম্পালস কিন্তু আবার হতে পারে কি বলতো, বাই ডাইরেকশনাল। ইলেকট্রিক্যাল ইম্পালস আবার হতে পারে কি বলতো, বাই ডাইরেকশনাল। তাহলে কেমিক্যাল সাইন্যাপস কি ছিল, ইউনিডাইরেকশনাল। কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস যেহেতু এখানে তোমার নিউরো ট্রান্সমিটারের কোনো ইনভলভমেন্ট নেই, তাই ইলেকট্রিক নার্ভ ইম্পালস বা ইলেকট্রিক ইম্পালস তোমার এই দিকেও যেতে পারে, নার্ভ ইম্পালস তোমার এই দিক থেকে এই দিকেও যেতে পারে, আবার উল্টা দিকেও যেতে পারে, বাই ডাইরেকশনাল। কারণ এখানে তো নিউরো ট্রান্সমিটার দরকার পড়ছে না, হ্যাঁ কি না? না, এটা দরকার আছে, আমাদের ব্রেইনে এরকম বাই ডাইরেকশনাল ইলেকট্রিক্যাল সাইন্যাপস দেখতে পাওয়া যায়, ব্রেইনে থাকে এই ধরনের। ঠিক আছে। তো স্যার কোনটা ফাস্ট? অবশ্যই ইলেকট্রিক্যাল সাইন্যাপসটা একটু বেশি ফাস্ট হবে, কেমিক্যাল সাইন্যাপসটা লেস ফাস্ট। তার মানে স্লো না, মানে লেস ফাস্ট, মানে ফাস্ট বলতে মানে কয়েক মিলি মাইক্রো সেকেন্ডের ডিফারেন্স, তো ওটাও অত স্লো না। এটা কম্পারেটিভলি একটু ফাস্ট, ওটা একটু লেস ফাস্ট। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি, সাইন্যাপস। সাইন্যাপস দিয়ে কিভাবে একজন দিয়ে আসা নার্ভ ইম্পালসটা কিভাবে পরের নিউরনে যাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ সাইন্যাপস। তাহলে জাংশন, নার্ভ ইম্পালস ইজ ট্রান্সমিটেড ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার নিউরন থ্রু জাংশন কল সাইন্যাপস।
সাইন্যাপস ইজ ফর্মড বাই দ্য মেমব্রেনস অফ এ প্রি সাইন্যাপটিক নিউরন, মানে আগের নিউরন, আর পোস্ট সাইন্যাপটিক নিউরন মানে পরের নিউরন, which may or may not be separated by a gap. May or may not be, যদি মে হয় তার মানে গ্যাপ আছে, আর মে নট যদি হয় তার মানে অতটা গ্যাপ নেই। যেটাকে কি বলে, গ্যাপটা যদি থাকে ওটাকে কি বলে, সাইন্যাপটিক ক্লেফট। তো দুই ধরনের সাইন্যাপস হয় আমি বললাম, একটা বললাম ইলেকট্রিক্যাল সাইন্যাপস, একটা বললাম কেমিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপস হচ্ছে এখান থেকে এত অবধি, যেটা একটু ফাস্ট। যেখানে কি বলেছে যে প্রি সাইন্যাপটিক আর পোস্ট সাইন্যাপটিক নিউরনের মাঝখানে খুব ক্লোজ প্রক্সিমিটি থাকে, খুব ডিস্টেন্সটা কম থাকে, সেই জন্য এখানে ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা মানে ডিপোলারাইজেশন ওই ব্যাপারটা, ওটা ডাইরেক্টলি একটা নিউরন থেকে আর একটা নিউরনে ডাইরেক্ট চলে যায়, এখানে নিউরো ট্রান্সমিটারের কোনো দরকার পড়ে না। ঠিক আছে, তো এইটা অনেকটা ওই যে অ্যাক্সনের মধ্যে দিয়ে যেভাবে নার্ভ ইম্পালস যায় ওটারই সিমিলার, ইট ইজ ভেরি সিমিলার টু দ্য ইম্পালস কন্ডাকশন অ্যালং এ সিঙ্গেল অ্যাক্সন। ঠিক আছে, আর এইটা কি বললাম, একটু হচ্ছে তোমার ফাস্ট, একটু ফাস্ট। কোথায় দেখতে পাওয়া যায়, এটা আমাদের ইলেকট্রিক্যাল সাইন্যাপস আর রেয়ার ইন আওয়ার সিস্টেম। ঠিক আছে, এগুলো ব্রেনে দুই একটা জায়গায় থাকে, আর খালি এটা অ্যাড করে দাও যে ইলেকট্রিক্যাল সাইন্যাপসেস আর বাই ডাইরেকশনাল, এটা অ্যাড করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ঠিক আছে, এইবার কেমিক্যাল সাইন্যাপস, কেমিক্যাল সাইন্যাপস তো বলেই দিলাম যে এইখানে আবার গ্যাপটা একটু বেশি হবে, যে প্রি অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক নিউরনের মাঝখানে একটা ফ্লুইড ফিল্ড স্পেস থাকে যেটাকে বলে সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, এবার যখন সাইন্যাপটিক প্রি সাইন্যাপটিক মেমব্রেন পর্যন্ত ডিপোলারাইজেশনটা পৌঁছালো তখন নিউরো ট্রান্সমিটার গুলো সিক্রিট হবে। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার গুলো কিসের মধ্যে আছে, সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে আছে, ওগুলো সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে রিলিজ হবে। সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে রিলিজ হলেই এই যে দেখো লেখা আছে when an impulse arrives at the axon terminal it stimulates the movement of synaptic vesicle। এবার সাইন্যাপটিক ভেসিকল গুলো আমি কি বুঝালাম, যে সাইন্যাপটিক ভেসিকল গুলো এই মেমব্রেন অবধি কিভাবে যায়, কোন আয়ন ওকে হেল্প করে বলো, ক্যালসিয়াম আয়ন। তাহলে এইখানে ছোট্ট একটু অ্যাড করে দাও উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন, যে সাইন্যাপটিক ভেসিকলস অ্যারো দিয়ে এখানে লিখে দাও with the help of calcium ion towards the membrane where they fuse with the plasma membrane of postsynaptic presynaptic membrane। তারপরে এই নিউরোট্রান্সমিটার গুলো সাইন্যাপটিক ক্লেফটে পড়ে গেল। এবার নিউরোট্রান্সমিটার গুলো কি হবে, পরের নিউরনের সাথে বাইন্ড করবে, পরের নিউরনের সাথে বাইন্ড করবে। পরের নিউরনে যে রিসেপ্টর মানে ডেনড্রাইট ডেনড্রন এগুলো যে আছে মানে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের সাথে গিয়ে বাইন্ড করবে। বাইন্ড করলে আবার ওখানকার আয়ন চ্যানেল গুলো ওপেন হয়ে যাবে, মানে সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে ঢুকতে থাকবে, তাহলে ওখানে আবার অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়ে যাবে, তাই কি না, এরকম করতে 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 চলে যাবে। ঠিক আছে, এবার এই পোটেনশিয়ালটা এক্সাইটেটরি হতে পারে আবার ইনহিবিটরিও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কোন ধরনের নার্ভ ইম্পালস যাচ্ছে তার উপর। হয়ে গেল। তাহলে এইবার আমরা চলে আসি আমাদের নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হয়ে গেল আমাদের স্পাইনাল কর্ড। তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড, হ্যালো হ্যালো, হ্যাঁ আসো আসো আসো। হুম। তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ডকে কি বলে একসাথে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে, বিকজ দিজ আর দ্য সেন্টার্স ফর দ্য প্রসেসিং অফ ভেরিয়াস কাইন্ডস অফ স্টিমুলাস। এখানেই সবগুলো প্রসেসিং গুলো হয়। হ্যাঁ, থিঙ্কিং, রিজনিং, রেসপন্স সবগুলো এখানেই তৈরি হয়, তাই এটাকে
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। এবার ব্রেইন থেকে কিছু নার্ভ অ্যারাইজ হয়েছে, ব্রেইন থেকে কিছু নার্ভ বের হয়েছে, যেই নার্ভগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ, যেই নার্ভগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ। এই ক্রেনিয়াল নার্ভ গুলো হচ্ছে তোমার 12 পেয়ার্স হয়, ডান দিক বাঁ দিক 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ বেরিয়েছে। কোনো ক্রেনিয়াল নার্ভ চোখের সাথে কানেক্টেড, নাকের সাথে কানেক্টেড, ব্রেনের কাছাকাছি যে রিসেপ্টর গুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড। আর স্পাইনাল কর্ড থেকেও আবার এরকম প্রচুর নার্ভ বেরিয়েছে, রাইট সাইড আর লেফট সাইডে। ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে স্পাইনাল নার্ভ। এগুলোকে বলে হচ্ছে কি স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ কতগুলো আছে তোমার? 31 পেয়ার্স, ডান দিক বাঁ দিক মিলিয়ে 31 পেয়ার্স, মানে মোটার টোটাল 62টা। আবার কিছু তোমার ধরে নাও ইন্টারনাল অর্গ্যান, ইন্টারনাল অর্গ্যানস, এখানে না লিখে এখানে লিখি না, ইন্টারনাল অর্গ্যানস, যেমন আমি বললাম যে ধরে নাও এখানে বললাম স্টমাক, এখানে বললাম ইন্টেস্টাইন, বা তুমি মনে করো কিডনি, যাই হোক, এগুলোর সাথে আবার নার্ভ বের হয়েছে, এগুলোর থেকে নার্ভ বেরিয়েছে। এই নার্ভগুলো এরকম সোয়ালোইন স্ট্রাকচারের সাথে কানেক্টেড, যেগুলোকে বলে গ্যাংলিয়া। এগুলো আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। এই সোয়ালোইন স্ট্রাকচার গুলোকে কি বলে? গ্যাংলিয়া, গ্যাংলিয়া অর গ্যাংলিয়ন, সিঙ্গুলারে বলে গ্যাংলিয়ন। গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন হচ্ছে এমন একটা সোয়ালোইন স্ট্রাকচার যার মধ্যে নার্ভ ঢুকেছে, যার মধ্যে নার্ভ ঢুকেছে অথবা যার মধ্যে থেকে নার্ভ বের হয়েছে, এরকম সোয়ালোইন স্ট্রাকচারকে গ্যাংলিয়া বলে। তাহলে যেই নার্ভ গুলো আবার ইন্টারনাল অর্গানের সাথে কানেক্টেড সেগুলোকে বলে হচ্ছে তোমার ভিসেরাল নার্ভ, সেগুলোকে বলে হচ্ছে ভিসেরাল নার্ভ, যেগুলো ভিসেরাল অর্গানের সাথে কানেক্টেড। ভিসেরাল অর্গান কাকে বলে? এমন অর্গান যার ভিতরটা একটু ফাঁকা, তাকে ভিসেরাল অর্গান বলে, যেমন স্টমাকের ভিতরটা ফাঁকা, এগুলোকে ভিসেরাল অর্গান বলে। তো এই যে ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ আর ভিসেরাল নার্ভ, এগুলো মিলে তৈরি হয় আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ব্রেন আর স্পাইনাল কর্ড দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ যেগুলো পেরিফেরির দিকে ছড়িয়ে গেছে, সাইডের দিকে ছড়িয়ে গেছে, সেটাকে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে নার্ভ গুলো ওরা কি করে, এই নার্ভ গুলো কি করে? ধরে নাও তোমার আহ, চোখের মধ্যে ব্রাইট লাইট পড়লো, মনে করো এটা হচ্ছে চোখ, চোখের মধ্যে সে ব্রাইট লাইট পড়লো, তাহলে ব্রাইট লাইট, ব্রাইট লাইট যার জন্য আমরা একটা রেসপন্স করবো যে চোখের পিউপিলটা ছোট হয়ে যাবে, ব্রাইট লাইটকে তাই বলে স্টিমুলাস। যে নার্ভ ইম্পালসকে ট্রিগার করে তাকে কি বলে? স্টিমুলাস। যেমন হাতে ছ্যাঁকা খাওয়া, ওইখানে স্টিমুলাস কি হবে? হিট। বুঝতে পারছো? পায়ে ব্যথা লাগা, ওখানে স্টিমুলাস কি হবে? প্রেসার। তাহলে কিছু নিউরন, কিছু নার্ভ আছে যারা, আর চোখকে কি বলবো? চোখ যে স্টিমুলাসকে রিসিভ করছে তাকে বলে রিসেপ্টর, তাকে কি বলে? রিসেপ্টর। ঠিক আছে, তাহলে রিসেপ্টর থেকে কিছু নার্ভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত যাচ্ছে। হুম, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওটাকে প্রসেস করলো, প্রসেসিং করে একটা কমান্ড ক্রিয়েট করে ওটাকে পাঠাচ্ছে আমাদের চোখের মাসলে। চোখের মধ্যে যে আইরিশ মাসল গুলো আছে, চোখের মধ্যে যে আইরিশ মাসল গুলো আছে ওখানে পাঠাচ্ছে, তখন আইরিশ মাসল ছোট হয়ে যাচ্ছে আর চোখের পিউপিলটা ছোট হয়ে যাচ্ছে ব্রাইট লাইটে। তাহলে আইরিশ মাসলে পাঠালো, তাহলে আইরিশ মাসল এখন ছোট হয়ে গেল। তাহলে আইরিশ মাসল যে কাজ করছে তাকে বলে ইফেক্টর, তাকে কি বলে? ইফেক্টর। তারপরে ইফেক্টর কি করলো? রেসপন্স করলো। কি রেসপন্স করলো? যে পিউপিল, পিউপিল তোমার হচ্ছে ন্যারো, ন্যারো হয়ে গেল।
তো যেই নার্ভ দিয়ে রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে নার্ভ ইম্পালস, তাকে বলে সেন্সরি অর অ্যাফারেন্ট নার্ভ। সেন্সরি অর অ্যাফারেন্ট নার্ভ, ঠিক আছে। যেই নার্ভগুলো তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তোমার নার্ভ ইম্পালসকে ইফেক্টরে নিয়ে যাচ্ছে, তাকে বলে মোটর অর ইফারেন্ট নার্ভ। তাকে বলে মোটর অর ইফারেন্ট নার্ভ। এগুলোও সব পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারেই পড়বে। এগুলোও সব পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারেই পড়বে, ঠিক আছে। আবার কিছু কিছু নার্ভ আছে যারা হচ্ছে তোমার, মনে করো রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নার্ভ ইম্পালস নিয়ে যায়, আবার সেগুলোই আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টরেও তোমার নার্ভ ইম্পালস নিয়ে আসে, একই নার্ভ। তাহলে ওরা ইফেক্টর, সরি লিখতে হতো, রিসেপ্টর থেকে ইফেক্টর সেম না, তাদেরকে আবার কি, তার মানে ওরা সেন্সরি মোটর দুটার মতনই কাজ করছে, তাহলে ওগুলোকে বলে কি বলতো, মিক্সড নার্ভ। ওগুলোকে কি বলে, মিক্সড নার্ভ। তো মিক্সড নার্ভও তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়ে। মিক্সড নার্ভ গুলো তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়ে। এক্সাম্পল আছে ভেগাস নার্ভ, বইতে লেখা আছে। এইবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আমি কি বললাম যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে তোমার হচ্ছে কোন কোন নার্ভ আমাদের কন্ট্রোলে আছে আন্ডার আওয়ার উইল, সেগুলোকে বলে সোম্যাটিক অর ভলান্টারি নার্ভাস সিস্টেম। সোম্যাটিক অর ভলান্টারি নার্ভাস সিস্টেম, যেমন আমাদের হাত পাকে আমরা ইচ্ছা মতো নাড়াতে পারি, তাই কি না। নেকের মাসেল গুলো, ফেসের মাসেল, এগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো মুভ করাতে পারি, তাই এগুলো সব সোম্যাটিক অর ভলান্টারি নার্ভাস সিস্টেম। কিন্তু কোন কোন নার্ভ আছে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, নট আন্ডার আওয়ার উইল, সেগুলোকে আবার বলে অটোনমিক অর ইনভলান্টারি নার্ভাস সিস্টেম। যেমন আমি এখন বসে বসে কি আমার হার্টবিট বাড়িয়ে দিতে পারবো ইচ্ছা মতো? না। তাহলে হার্ট, কিডনি এগুলো আমাদের কন্ট্রোলে নেই। তো এবার অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দুটো পার্টে ডিভাইড করা, একটা হচ্ছে সিমপ্যাথেটিক, আর আরেকটা হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক। আর একটা হচ্ছে কি, প্যারাসিমপ্যাথেটিক। এরা সব সময় কাজ করে না। ধরে নাও তুমি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে গেলা, এখন একটু চাপে পড়ে হচ্ছে, আরে টেনশন নাই ওখানে কাজ আমি কেটে মানে বিদিন দিন আমরা কি শুরু তোকে রিডিং দিলে এই সব বিরুদ্ধে চলে আসে সাথে শেষ শেষ যা যা বলে স্কুলে তাই দেয় আমাদের নিজের সত্যিকার থেকে না তো সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক সবসময় অ্যাক্টিভেটেড হয় না। ধরো নাও কোনো স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে গেলাম, সে মনে করো পিছনে একটা ম্যাড ডগ, একটা পাগলা কুকুর পড়ে গেল,
তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের হার্টবিট বাড়িয়ে দেবে, লাংসের ব্রিদিং রেট বাড়িয়ে দেবে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে। হ্যাঁ, তো যখন বা যখন এক্সারসাইজ করছি তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়। আর প্যারাসিম্প্যাথেটিক কি, ওই সেম জিনিস যেগুলো সিম্প্যাথেটিক করলো ওগুলোকে আবার হোমিওস্ট্যাসিসে নিয়ে আসে, মানে আবার নর্মাল কন্ডিশনে আবার নিয়ে আসে। বুঝতে পারলে, এটা অপোজিট ওয়েতে কাজ করে। তাহলে এইটা ছিল হচ্ছে তোমার গোটা নার্ভাস সিস্টেম। এটা ছিল তোমার গোটা নার্ভাস সিস্টেম, যেখানে আমরা পড়লাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন আর স্পাইনাল কর্ড, তোমাদের সিলেবাসে শুধু ব্রেইন আছে, ব্রেইনটা পড়বো আমরা, স্পাইনাল কর্ড নেই। আর এই টুকিটা কি তোমার ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, সেন্সরি নার্ভ, মোটর নার্ভ, মিক্সড নার্ভ, আর এদিকে সোম্যাটিক আর ভলান্টারি আর অটোনমিক বা ইনভলান্টারি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এই টার্মিনোলজি গুলো আছে। তাহলে দেখে নাও, আমি তোমাদেরকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এগুলো কি আমি পড়িয়েছিলাম শুরুর দিকে, পড়াইছিলাম মনে হয় না? ক্লাস 9 মানে 10 এর পড়া হতো না। না না, এই চ্যাপ্টারে পড়িয়েছি কিনা সেটা বলবো। তো আমরা ব্রেনের এবার পার্ট গুলো দেখে নিই। আগে দেখে নাও ব্রেনের পার্ট গুলো দেখে নাও। ব্রেনকে আমরা তিনটে পার্টে ডিভাইড করি, কিন্তু ব্রেন তিনটে পার্টে যাওয়ার আগে, ব্রেন ইজ ওয়েল প্রোটেক্টেড বাই স্কাল। ব্রেন ইজ ওয়েল প্রোটেক্টেড বাই স্কাল। ঠিক আছে, ব্রেনের বাইরের দিকে আমাদের মাথার খুলিটা আছে, যেটাকে স্কাল অর ক্রেনিয়াম বলে। স্কাল অর ক্রেনিয়াম বলে। আর তারপরেই ব্রেন শুরু হয় না, তারপরে আবার একটা প্রি মেমব্রেন প্রোটেক্টিভ লেয়ার থাকে। প্রি মেমব্রেন প্রোটেক্টিভ লেয়ার থাকে, যেটার নাম হচ্ছে মেনিনজেস। যেটার নাম হচ্ছে কি, মেনিনজেস। মেনিনজেসের তিনটা লেয়ার হয়, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটার। ঠিক আছে, এর মধ্যে যে পিয়া ম্যাটারটা সেটা সব থেকে পাতলা হয়, দেখো পিয়া ম্যাটারটা সব থেকে পাতলা হয়, অ্যারাকনয়েড ম্যাটারটা সব থেকে মোটা হয়। আর অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে দেখো ছোট ছোট স্পেস আছে, এই স্পেস গুলোকে বলে সাব অ্যারাকনয়েড স্পেস, যার মধ্যে একটা ফ্লুইড ভরা থাকে, ফ্লুইড। যে ফ্লুইডটার নাম কি বলতো, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ, যেটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। ক্রেনিয়াম, মেনিনজেস এগুলো সব প্রোটেকশনের জন্য, এগুলো ব্রেনকে প্রোটেক্ট করে কোনো মেকানিক্যাল শক, আঘাত থেকে। তারপরে শুরু হলো হচ্ছে আমাদের ব্রেন, আর পিয়া ম্যাটারের পর থেকে শুরু হচ্ছে আমাদের ব্রেন। এইবার ব্রেনকে, তাহলে এখানে দেখো আগে ব্রেনের প্রোটেক্টিভ লেয়ারটা প্রোটেক্টেড বাই স্কাল। স্কালের নিচে থাকে ক্রেনিয়াল মেনিনজেস, যার তিনটা লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটার। ঠিক আছে, called dura matter, a very thin middle layer called arachnoid matter, and inner which is in contact with the brain, মানে যার পর থেকে ব্রেন শুরু হয়েছে তার হচ্ছে পিয়া ম্যাটার। তোমাদেরকে যদি কোয়েশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য থিনেস্ট লেয়ার অফ মেনিনজেস, তাহলে না ভেরি থিন যেহেতু বলা আছে, অ্যারাকনয়েড ম্যাটারটাই করো। ঠিক আছে, ভেরি থিন মানে তাহলে অ্যারাকনয়েড ম্যাটারটাই করতে হবে। এবার ব্রেনকে তিনটা পার্টে ডিভাইড করা হয়, ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। এটা ক্লাস 10-এও তোমরা পড়েছো, কিন্তু এখন আর একটু বেশি ডিটেলসে পড়তে হবে। ফোর ব্রেন, ফোর ব্রেন হচ্ছে তোমার এই যে এখান থেকে শুরু করে এই গোটাটাই ফোর ব্রেন। ফোর ব্রেনের মধ্যে তাহলে কি কি পড়ে যাচ্ছে, সেরিব্রাম পড়ে যাচ্ছে, এদিক থেকে থ্যালামাস পড়ে যাচ্ছে, আবার এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে আছে হচ্ছে হাইপোথ্যালামাস। এই তিনটা পড়ে যাচ্ছে তোমার ফোর ব্রেনের মধ্যে। হুম। আর এই যে ছোট্ট জায়গাটা, এই যে ছোট্ট জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটার নাম শুধু মিড ব্রেন। ছোট্ট এইটুকুনি জায়গা হচ্ছে মিড ব্রেন। আর তারপরে এইখান থেকে এই বাদবাকি গোটাটা, এইটা হয়ে গেল তোমার হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের এই পার্টটাকে বলে হচ্ছে পন্স, এই পার্টটাকে বলে হচ্ছে সেরিবেলাম,
দাঁড়াও, এই জায়গাটা একটু ইনক্লুড করতে ভুলে গেছি। ওইটা না, তোমার হচ্ছে এইটাকেও নিতে হবে, এই যে এই জায়গাটা। আর এই জায়গাটার নাম হচ্ছে মেডুলা, মেডুলা আর মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, এইবার সেরিব্রাম। সেরিব্রাম, যদি আমি তোমাদেরকে সেরিব্রামটা এরকম ভাবে কেটে দেখাই, যা আগে দাঁড়াও, তোমাদেরকে এমনি বুঝাই। আমাদের ব্রেন, ব্রেনের, এই যে দেখো ব্রেন, এই যে সাইড থেকে ব্রেন, ব্রেনের, ব্রেনকে যদি তুমি একটা স্ফিয়ার, স্ফিয়ার মানে বোঝো, গোল বলকে স্ফিয়ার বলে, আর হাফ স্ফিয়ারকে কি বলে, হেমিস্ফিয়ার। তো ব্রেনেরও দুটা হেমিস্ফিয়ার হয়, রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ার, যার মাঝখানটা একটা ক্লেফট থাকে, একটা খাঁজ থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্রেনের রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ার। তো আমি যদি ব্রেনটাকে যদি, এই যে দেখতে পাচ্ছ, এই যে যত তোমার এই যে ঝিলুটা দেখা যাচ্ছে গোটাটা, এটা গোটাটাই কিন্তু ফোর ব্রেন। ফোর, বিফোর, বিফোর মানে কি আগে, তার মানে এটা সামনের দিকে থাকে ফোর ব্রেন। মিড ব্রেন মানে মাঝখানে ভিতরে থাকবে। আর হাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছন দিকে, পিছন দিকে যে পার্ট গুলো আছে, এই যে এগুলো সেরিবেলাম, তারপরে হচ্ছে এই যে এইখানে হচ্ছে তোমার পন্স, আর এইদিকে মেডুলা অবলাঙ্গাটা, এগুলো পিছন দিকে থাকে, তাই এগুলো হয়ে গেল হাইন্ড ব্রেন। তাহলে ব্রেনের দুটা পার্ট থাকে, কি বললাম, দুটা হেমিস্ফিয়ার, তাই তো। এবার আমি যদি আহ এইটাকে যদি দেখো বাইরের থেকে, এটা যদিও পিঙ্ক কালারের দেখিয়েছে, কিন্তু ব্রেনের বাইরের দিকটা গ্রে কালারের হয়, গ্রে কালারের হয়। দেখো, প্রথমে আমি ফোর ব্রেন নিয়ে আলোচনা করি। যে তুমি যদি ব্রেনের একটা ক্রস সেকশন করো, ব্রেনের যদি একটা ক্রস সেকশন করবো, দেখবা কি যে সাইডের দিকটা এরকম গ্রে কালারের, এরকম গ্রে কালারের, মানে পেরিফেরির দিকটা গ্রে কালারের, যেটাকে বলে কর্টেক্স। ঠিক আছে, সেরিব্রামের বাইরের দিকটা হচ্ছে তোমার গ্রে কালারের, যেটা কর্টেক্স, যেটাকে বলে গ্রে ম্যাটার। আর ভিতর দিকটা হোয়াইট কালারের, যেটাকে বলে মেডুলা, এটাকে বলে হোয়াইট ম্যাটার। এবার কেন স্যার এরকম ব্রেনের কালারটা এরকম দুই জায়গায় দুই রকম কেন? কারণ ব্রেনের মধ্যে নিউরন যে আছে, নিউরনের সেল বডি গুলো থাকে এই পেরিফেরির দিকে, সেল বডি গুলো, নিউরনের সেল বডি গুলো থাকে পেরিফেরির দিকে, আর অ্যাক্সন গুলো থাকে ভিতরের দিকে, অ্যাক্সন গুলো থাকে ভিতরের দিকে, ফাইবার গুলো। তো সেল বডির মধ্যে কি আছে, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে কম্পারেটিভলি ডেন্স, ঘন, তাই কি না? সেই জন্য সাইডের দিকটা গ্রে কালারের হয়। কিন্তু হোয়াইট ম্যাটার মানে যেখানে অ্যাক্সন আছে, অ্যাক্সন গুলো কম্পারেটিভলি লেস ডেন্স, অত ঘন না। সেই জন্য ভিতরটা কম ঘন হওয়ার জন্য এটার অ্যাপিয়ারেন্সটা হোয়াইট কালারের হয়, তাই ওটাকে বলে হোয়াইট ম্যাটার। এটা কিন্তু আমি ফোর ব্রেনের শুধু সেরিব্রামের কথা বলছি, ফোর ব্রেনের শুধুমাত্র সেরিব্রামের কথা বলছি, সেরিব্রাম। হুম, থ্যালামাস হাইপোথ্যালামাস না, বুঝো কিন্তু, আমি কিন্তু শুধুমাত্র সেরিব্রামের কথা বলছি, থ্যালামাস হাইপোথ্যালামাস পরে বলবো। তো সেরিব্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক ফোল্ডস আছে, এরকম, হ্যাঁ কি না, এরকম দাগ দাগ আছে, এরকম খাঁজ কাটা কাটা হয়। হ্যাঁ, এই ফোল্ডস গুলো কি? এই ফোল্ডস গুলো দেখো, আমি যদি ব্রেনের একটা ক্রস সেকশন করি, এই যে এরকম ফোল্ডস দেখতে পাওয়া যায়, ফোল্ডস এন্ড ক্লেফটস দেখতে পাওয়া যায়। ফোল্ড গুলোকে বলে, এই যে ফোল্ড গুলোকে বলে জাইরাস আর জাইরি। আর ক্লেফট, ক্লেফট মানে খাঁজ গুলোকে বলে সালকাস আর সালসি। কেন এরকম হয়? আমাদের ইন্টেস্টাইনে ভিল্লি কেন থাকে? টু ইনক্রিজ দা সারফেস এরিয়া। তো এখানেও এরকম ফোল্ড থাকে, টু ইনক্রিজ দা সারফেস এরিয়া সো দ্যাট মোর নিউরন ক্যান অ্যাকোমোডেট। কথাটা বুঝতে পারলাম? যাতে বেশি করে নিউরন এর মধ্যে থাকতে পারে, তার জন্য এরকম ফোল্ড ফোল্ড হয়। তো যার যত বেশি ফোল্ড হবে, তার গ্রে ম্যাটার তত বেশি হবে, তার ইন্টেলিজেন্স তত বেশি হবে। কথাটা বুঝলাম? তো
দেখো, তাই ফোল্ড গুলো যেগুলো মানে জাইরিস, ওগুলোকে ওইখানে থাকে গ্রে ম্যাটার। আর ক্লেফট গুলোতে থাকে অ্যাক্সন গুলো, তো ওইখানে থাকে হচ্ছে তোমার কি বলতো, হোয়াইট ম্যাটার। হুম। তো এটা কিন্তু আমি সেরিব্রাম, তো এটার কথাই বলছি। তো সেরিব্রামের গ্রে ম্যাটারটা হচ্ছে তোমার কোন রিজিয়নের মধ্যে পড়ে? এই যে সেরিব্রামের গ্রে ম্যাটারটা যেই রিজিয়নের মধ্যে পড়ে, গ্রে ম্যাটারটা বলছি, এটাকে বলে কর্টেক্স। এটাকে বলে কর্টেক্স। আর ভিতরের হোয়াইট ম্যাটারটাকে বলে হচ্ছে কি বলতো, মেডুলা। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো ছোটবেলায় বাচ্চাকালে থাকার সময় যদি অনেক রকম ব্রেন টিজিং যে এক্সারসাইজ গুলো হয়, পাজল সলভিং, তখন এই ব্রেনের ফোল্ডিং গুলো বাড়ে, গ্রে ম্যাটার বাড়ে। বড় হলে আর ওগুলো হয় না। তাহলে সে ব্রেনের দুটো হাফ থাকে, লংগিটিউডিনালি ইনটু টু হাফস। হ্যাঁ, যেটা ডিভাইডেড আছে এই ডিপ ক্লেফট দিয়ে। তো দুটা হাফকে কি বলে? দুটা হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো এই দুটা সেরিব্রাল হেমিস্ফিয়ার কিভাবে কানেক্টেড দেখো। আমি যদি দেখো এই বাইরেটাকে তুমি গ্রে ম্যাটার হিসাবে কনসিডার করো, তো আমি যদি এই গ্রে ম্যাটার গুলোকে একটা একটা করে সরাই, এই গ্রে ম্যাটার গুলোকে যদি আমি একটা একটা করে সরাই, তাহলে এই যে দেখো, আমি এটাকে হাইড করলাম, দেখো ভিতরে হোয়াইট ম্যাটারটা দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? এইটা হচ্ছে হোয়াইট ম্যাটারটা। এগুলো সব গ্রে ম্যাটারকে সরাচ্ছি, ভিতরের হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে। আমি একটা হেমিস্ফিয়ার পুরোটা সরিয়ে দিই, তাহলে ব্রেনের ভিতরটা দেখা যাবে। এবার আমি ধরো হোয়াইট ম্যাটার গুলোকে সরাই, তাহলে দেখো ব্রেনকে আমি হাফ করে দিলাম। হুম। তো দেখা যাচ্ছে কি যে এই জায়গাটাতে একটা টিস্যু আছে, কানেকটিভ টিস্যু। এই যে এই টিস্যুটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। হুম। এই কর্পাস ক্যালোসাম দিয়ে কি হয়, ব্রেনের রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ারের মধ্যে নার্ভাস কানেকশন থাকে, এই কর্পাস ক্যালোসাম। স্যার বইয়ের মধ্যে কর্পাস ক্যালোসাম লেখা আছে কিন্তু, হ্যাঁ, কর্পাস ক্যালোসাম বইয়ের ছবিতেও আছে। কর্পাস ক্যালোসাম, এই যে দেখো। তাহলে কর্পাস ক্যালোসাম হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, যেটা দিয়ে দুটো হেমিস্ফিয়ার বা দুটো সেরিব্রাল কর্টেক্স আর কানেক্টেড। এবার সেরিব্রাল কর্টেক্স এর মধ্যে আমি তোমাদেরকে কি বললাম, প্রমিনেন্ট ফোল্ডস থাকে, ফোল্ডস, ফোল্ডস এন্ড ক্লেফটস, প্রমিনেন্ট ফোল্ডস থাকে। এবার কর্টেক্সটা কি কালারের হয় বললাম, গ্রে কালারের হয়। তাই ওটা গ্রেইশ অ্যাপিয়ারেন্স হয়। কেন গ্রে কালারের হয়? কারণ নিউরনের কোন পার্ট গুলো ওর মধ্যে থাকে বলেছি, সেল বডি গুলো। সেই জন্য ওই জায়গাটা বেশি কনসেন্ট্রেটেড, বেশি ঘন, তাই ওই জায়গাটার কালারটা হচ্ছে গ্রে কালারের হয়। তো এই সেরিব্রাল কর্টেক্স এর মধ্যে কি কি থাকে, কি কাজ করে? মোটর এরিয়া থাকে, মানে আমাদের মাসেলকে কন্ট্রোল করার জায়গা থাকে। সেন্সরি এরিয়া থাকে, মানে সেন্সরি অর্গান যেমন চোখ, নাক, কান, ইয়ার, এই জায়গাগুলো থাকে। হ্যাঁ। তারপরে হচ্ছে কোনো কোনো জায়গা আছে যেগুলো নাইদার সেন্সরি নর মোটর ফাংশন, সেই জায়গাগুলোকে বলে অ্যাসোসিয়েশন এরিয়া। এই অ্যাসোসিয়েশন এরিয়া গুলো কি করে, ইন্টার সেন্সারি অ্যাসোসিয়েশন করে। যেমন চোখের সাথে নাকের অ্যাসোসিয়েশন করে। যেমন ধরো তুমি একটা খাবার তোমার চোখের সামনে আছে, ওই খাবারটা কি, তুমি খাবারটা দেখলা আবার স্মেলও করলা, তা সেটা দুইটা একসাথে অ্যাসোসিয়েট হয়ে বুঝালো যে হ্যাঁ এটা ধরো মটর পনির বা কিছু একটা। তো ইন্টার সেন্সারি কানেকশন মানে কি, ভিতরের সেন্সারি অর্গান গুলোর মধ্যে কানেকশন। প্লাস এই সেরিব্রাল কর্টেক্স আর কি কাজ করে, মেমোরি, তারপরে কমিউনিকেশন, এগুলো। ঠিক আছে, তাহলে এটা ছিল গ্রে ম্যাটার। এবার ভিতরের দিকে কি থাকবে? ভিতরের দিকে থাকবে হচ্ছে নিউরনের ফাইবার গুলো। ফাইবার বলতে কি বুঝিয়েছে বলতো? নিউরনের ফাইবার বলতে কোনটা?
অ্যাক্সন, অ্যাক্সন। ফাইবারস অফ দ্য ট্র্যাক্টস আর কভার্ড উইথ মাইলিন শীথ। ব্রেনের নিউরনের অ্যাক্সন গুলো মাইলিন শীথ দিয়ে ঘেরা থাকে, যেগুলো ইনার পার্টে থাকে, সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরের দিকে থাকে। তাই ওটার কালার কি হয়? হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়, যেটাকে কি বলে? হোয়াইট ম্যাটার। তাহলে এটা ছিল গোটা সেরিব্রাল কর্টেক্সের স্ট্রাকচার। এইবার সেরিব্রাল কর্টেক্স হয়ে গেল বা সেরিব্রাম হয়ে গেল। এইবার আমরা দেখে নিই থ্যালামাস আর হাইপোথ্যালামাস। যদি আমি থ্যালামাসকে দেখাতে চাই, তাহলে দেখো আমাকে আরো এখান থেকে অনেক কিছু হাইড করতে হবে, কারণ থ্যালামাসটা অনেক ভিতরে থাকে। হুম। আহ, এই যে জায়গাটার নাম কি লেখা আছে দেখো, থ্যালামাস। রাইট থ্যালামাস, লেফট থ্যালামাস, কারণ আমাদের ব্রেনের দুটো হেমিস্ফিয়ার হয়, রাইট সাইড আর লেফট সাইড। এইটা হচ্ছে আমাদের হয়ে গেল কি বলতো? থ্যালামাস। ঠিক আছে। তাহলে থ্যালামাসের মধ্যে কি কাজ কি দেখে নাও। যে the cerebrum wraps around a structure called thalamus, তার মানে সেরিব্রাল থ্যালামাসকে ঘিরে আছে, which is a major coordinating center for, কি লেখা আছে? ফাংশন ভালো করে পড়বা। সেন্সরি অ্যান্ড মোটর সিগন্যালিং। সেন্সরি, সেন্সরি অ্যান্ড মোটর সিগন্যালিং। ঠিক আছে। তারপরে দেখি চলে আসি হাইপোথ্যালামাস। দেখো এই যে থ্যালামাসের বইয়ের ছবিটাও দেখবা, যে থ্যালামাসের নিচে এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজ তো তোমরা ছোটবেলা পড়ছিলা, এই পিটুইটারিকে কন্ট্রোল করে, বিভিন্ন হরমোন সিক্রিট করে, তাই তো? কিন্তু ওটা হয়ে গেল তো এন্ডোক্রাইন ফাংশন। সে নার্ভাস সিস্টেমে ওর কাজ কি? আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে। ঠিক আছে। another very important part of brain is hypothalamus that lies at the base of the thalamus. থ্যালামাসের নিচের দিকে আছে। এখানে প্রচুর সেন্টার আছে তোমার, নাম্বার অফ সেন্টারস হুইচ কন্ট্রোল কি? বডি টেম্পারেচার, তারপরে আর্জ ফর ইটিং, মানে হাঙ্গার, ড্রিঙ্কিং, এগুলোকে কন্ট্রোল করে। আর কি বললাম, এখান থেকে প্রচুর কি হরমোন সিক্রিট হয়, যেগুলো পিটুইটারিকে কন্ট্রোল করে। কোন কোথা থেকে সিক্রিট হয়? এর মধ্যে নিউরো সিক্রেটারি সেলস থাকে, পরের চ্যাপ্টারে পড়াবো, মানে তোমার এন্ডোক্রাইন সিস্টেমে পড়াবো, যেগুলোকে হাইপোথ্যালামিক হরমোন বলে। তো এই হরমোনের পার্টটা আমাদের দেখার বিষয় না, হরমোনের পার্টটা এখন আমাদের দেখার বিষয় না। আমাদেরকে দেখতে হবে হচ্ছে ওর নার্ভাস সিস্টেম রিলেটেড ফাংশন, বডি টেম্পারেচার, আর্জ ফর ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। তো এখানে গিয়ে আমাদের ফোর ব্রেন শেষ হয়ে গেল না। ফোর ব্রেনের মধ্যে আরো অনেক কিছু বলা আছে এক্সট্রা। কি বলা আছে? তোমার হচ্ছে লিম্বিক লোব অর লিম্বিক সিস্টেম, যার মধ্যে পড়ে হচ্ছে অ্যামিগডেলা, হিপোক্যাম্পাস। এগুলো আবার পড়ে যাবে হচ্ছে এর মধ্যে। তো এগুলোর কোথায় স্যার, কোন জায়গাগুলো অ্যামিগডেলা, কোন জায়গাগুলো হিপোক্যাম্পাস? দাঁড়াও আগে আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই যে ব্রেনের, এই যে দেখো, এই জায়গাটার নাম হচ্ছে অ্যামিগডেলা। এই যে এইটার নাম হচ্ছে অ্যামিগডেলা, অ্যামিগডেলা। হুম। আর তোমার হিপোক্যাম্পাস হচ্ছে এই যে এই জিনিসটাকে বলে হিপোক্যাম্পাস। এই জিনিসটাকে হিপোক্যাম্পাস বলে, দুটোকে একসাথে বলে লিম্বিক লোব আর লিম্বিক সিস্টেম। ঠিক আছে। যদি আমি ওটা এইখান থেকে দেখাই, এখানে আবার আমাকে ইয়ে করতে হবে, ব্যাক করে নিয়ে আসতে হবে। এই যে দেখো, আমি হিপোক্যাম্পাস না, হিপো জায়গাটা হচ্ছে হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস। আচ্ছা, আচ্ছা দেখো এইটা হচ্ছে তোমার, না এটা না তো, সরি, এই যে
এইটা হচ্ছে হিপোক্যাম্পাস, এটা হচ্ছে হিপোক্যাম্পাস, বুঝতে পারছো কোন জায়গাটা? আর অ্যামিগডেলাটা হচ্ছে, দেখি তো, ওই যে এইটা হচ্ছে তোমার অ্যামিগডেলা। এই দুইটা আবার, এই দুইটাও কিন্তু ফোর ব্রেনেরই পার্ট, এই অ্যামিগডেলা আর হিপোক্যাম্পাস। ভেন্ট্রিকলটাকে সরাই দিই, আর এই দিক থেকে পয়েন্টটাকে সরাই দিই, এটাকে সরাই দিই। এইবার দেখা যাচ্ছে এইটা হচ্ছে হিপোক্যাম্পাস, এটা হচ্ছে অ্যামিগডালা। কি ফাংশন স্যার, এটা দুটাকে একসাথে কি বলে বললাম? লিম্বিক লোব অর লিম্বিক সিস্টেম। ফাংশন দেখে নাও, ফাংশন হচ্ছে তোমার রেগুলেশন অফ সেক্সুয়াল বিহেভিয়ার, রেগুলেশন অফ সেক্সুয়াল বিহেভিয়ার, তারপরে হচ্ছে এক্সপ্রেশন অফ ইমোশনাল রিয়াকশনস, যেমন এক্সাইটমেন্ট, প্লেজার, রেজ, ফিয়ার, আর হচ্ছে মোটিভেশন। তাহলে এইখানে গিয়ে শেষ হলো হচ্ছে তোমার ফোর ব্রেন, সেরিব্রাম, সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, হয়ে গেল, প্রত্যেকটার ফাংশনও হয়ে গেল। এইবার চলে আসো হচ্ছে মিড ব্রেন। থ্যালামাস আর হাইপোথ্যালামাস বা হাইপোথ্যালামাস আর এইদিকে হচ্ছে তোমার হাইন্ড ব্রেন, এর মাঝখানে থাকবে মিড ব্রেন। থ্যালামাস বা হাইপোথ্যালামাস, এখানে অবলিক মানে কি, থ্যালামাসও হতে পারে, নিতে পারো, বা হাইপোথ্যালামাসও নিতে পারো। আর হাইন্ড ব্রেন এর মাঝখানে বিটুইন, তাকে বলা হচ্ছে মিড ব্রেন। মানে এখানে যদি আমি দেখাই, এগুলো সব মোটামুটি ধরে নাও, এই যে এটা থ্যালামাস বা এটা হাইপোথ্যালামাস, আর এইদিকে এগুলো হচ্ছে হাইন্ড ব্রেন, মানে পন্স টন্স, এগুলো হাইন্ড ব্রেন। এইটা হয়ে গেল তোমার মিড ব্রেন, এই যে দেখো, এটা হয়ে গেল তোমার মিড ব্রেন। এবার মিড ব্রেনের তোমার কি বলতো, পিছন দিকটা এরকম কিছু, আহ এই দেখো পিছন দিকটাতে এরকম, এটা মিড ব্রেন। মিড ব্রেনের এটাকে সরাই দিই, এটা উপরেটাকে সরাই দিই, তাহলে মিড ব্রেনটা আরো ভালো দেখা যাবে। এই যে হচ্ছে মিড ব্রেন, এই দিক থেকে পিটুইটারি এটাকে সরাই, হাইপোথ্যালামাসকেও সরাই। এইটার নাম হচ্ছে কি, আমি যদি বলি না, এটা লাগবে না। এই এইগুলোর নাম কেন দেওয়া নাই? এই যে চারটা যে ডট, এই চারটা ডট লাগতো, চারটা ডট লাগতো, এগুলো বইতে লেখা আছে। এই যে এখানে চারটা এরকম উঠা উঠা জায়গা দেখা যাচ্ছে না, এগুলোর নামও আছে বইতে। এগুলো লোক দেওয়া আছে না? না না, এগুলোর নাম কর্পোরা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এগুলোর নাম। এই যে এখানে উঠে উঠে আছে যে জায়গাগুলো, হুম, এইগুলো যে এই যে উঠে উঠে যা আছে যে জায়গাগুলো, এই জায়গাগুলোর নাম কর্পোরা কোয়াড্রিজেমিনা। কর্পোরা কোয়াড্রিজেমিনাতে যে আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, একটা ভালো ছবি দেখাচ্ছি, কর্পোরা কোয়াড্রিজেমিনার একটা ভালো ছবি হচ্ছে এই যে দেখো, মিড ব্রেনের পিছন দিকে এই যে দেখো লেখা আছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। তো কর্পোরা কোয়াড্রিজেমিনা, এই যে দেখো চারটা এরকম উঠে উঠে আসা জায়গা, যেটা আমি তোমাদেরকে ওখান থেকে দেখালাম, তাই তো? উপরের দুটাকে বলা হয় সুপিরিয়র কিউলিকিউলি, উপরের দুটাকে, ঠিক আছে, আর নিচের দুটাকে বলে ইনফিরিয়র কিউলিকিউলি। তো সুপিরিয়র কিউলিকিউলি হচ্ছে তোমার অডিটরি, অডিটরি না অলফ্যাক্টরি, সরি, সুপিরিয়র কিউলিকিউলি হচ্ছে তোমার, দাঁড়াও দেখে নিই, আমি লিখে রাখছি, হ্যাঁ, সুপিরিয়র কিউলিকিউলি হচ্ছে ভিজুয়াল জন্য, ভিজুয়াল মানে দেখার জন্য হেল্প করে, ভিজুয়াল। আর ইনফিরিয়র কিউলিকিউলি হচ্ছে অডিটরি, মানে শুনতে হেল্প করে, কানের সাথে কানেক্টেড। আমি এটাকে দুটো পার্টে ডিভাইড করেছি, দেখো, উপরের দিকে লিখেছি টু সুপিরিয়র কিউলিকিউলি ভিজুয়ালের জন্য, আর নিচের দিকে থাকে টু ইনফিরিয়র কিউলিকিউলি অডিটরি, মানে হেয়ারিং এর জন্য, ঠিক আছে? এবার আমাদের হার্টে যেরকম ভেন্ট্রিকল থাকে,
আমাদের ব্রেনের মধ্যেও ভেন্ট্রিকল থাকে। হার্টে যেরকম ভেন্ট্রিকল থাকে ওরকম ব্রেনেও ভেন্ট্রিকল থাকে। ভেন্ট্রিকল গুলো আমি দেখাচ্ছি। হুম, দেখো এবার কথা বলো না, এদিকে ফোকাস করো। কথা বললে আমি ফোকাস হারিয়ে যাচ্ছি। আমি ব্রেনের কিছু পার্টস কে আমি হাইড করে দিচ্ছি। এই পলস কে হাইড করে দিই, সেরিবেলাম কে হাইড করে দিই, এইদিকে মেডুলা অবলাঙ্গাটাকে হাইড করে দিই, এই দিক থেকে আমি মিড ব্রেনটাকেও আমি হাইড করে দিই। আর এই দিকে হচ্ছে হিপোক্যাম্পাস কে হাইড করে দিই। এই যে দেখো আমাদের ব্রেনের মধ্যে এই রকম এরকম মানে কি বলবো ফ্লুইড ফিল্ড এরকম জায়গা থাকে। এগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকল। এগুলোকে বলা হচ্ছে কি বললাম, ভেন্ট্রিকল। এটাকে বলা হচ্ছে তোমার ভেন্ট্রিকল। এবার এরকম অনেকগুলো ভেন্ট্রিকল থাকে। দেখো এই যে ভেন্ট্রিকলটা, এই যে ট্রান্সপারেন্ট জায়গাটা দেখা যাচ্ছে, এটা এটা নাম কি, থার্ড ভেন্ট্রিকল। স্যার এই ভেন্ট্রিকল গুলোর মধ্যে কি থাকে? ভেন্ট্রিকল গুলোর মধ্যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। এই ভেন্ট্রিকলটার নাম কি দেওয়া আছে? ফোর্থ ভেন্ট্রিকল। আর উপরের দিকে যে দুটো ভেন্ট্রিকল, এটা ফার্স্ট আর সেকেন্ড ভেন্ট্রিকল, দুটোকে একসাথে বলে ল্যাটেরাল ভেন্ট্রিকল। ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি ল্যাটেরাল ভেন্ট্রিকলকে সরাই, ল্যাটেরাল ভেন্ট্রিকলকে আমি সরিয়ে দিলাম, তাহলে দেখো থার্ড ভেন্ট্রিকল আর এই যে ফোর্থ ভেন্ট্রিকল এর মাঝখানে এই যে ডাক্টটা দেখতে পাচ্ছ, এটার নাম কি দেওয়া আছে? সেরিব্রাল অ্যাকুইডাক্ট। পেয়েছো? বইতে বইতে পেয়েছো সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আহ এমনি তো জীবনে বুঝতেও পারবা না যে এটা মিড ব্রেনের মধ্যে আছে, কিন্তু যে এই ক্যানাল কল্ড সেরিব্রাল অ্যাকুইডাক্ট, a canal called cerebral aqueduct passes through the midbrain। ফাংশনও লেখা নেই। ফাংশন হচ্ছে এটা থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকলের মাঝখানে, মানে বিটুইনে তোমার সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের এক্সচেঞ্জটা করা। ইট প্রোভাইডস আ প্যাসেজ of cerebrospinal fluid between third and fourth ventricle of brain। স্যার ব্রেনের ভিতরে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকার কি কাম? ব্রেনের ভিতরে এইগুলো ভেন্ট্রিকলের মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকার কি কাজ? দেখো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্রেনের সেলগুলোকে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। আর ব্রেনের মধ্যে যে টক্সিক ওয়েস্ট তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, হেন তেন, ওগুলোকেও বাইরে রিমুভ করে। কথাটা বুঝলা? এগুলো বইতে নাই, কিন্তু এগুলো দরকার একটু জানা। আর ডর্সাল পোর্শন, ডর্সাল মানে কি পিছনের দিকে, আমি কি বললাম, চারটা রাউন্ডেড সোয়েলিং লোবস থাকে যেগুলোর নাম কর্পোরা কোয়াড্রিজেমিনা।
উপরের দুটাকে বলে সুপিরিয়র কিউলি তোমার ইসের জন্য, ভিজুয়ালের জন্য, আর নিচেরটাকে বলে ইনফিরিয়র কিউলি তোমার অডিটরি বা হিয়ারিং এর জন্য। হয়ে গেল মিড ব্রেন। মিড ব্রেনের ফাংশন দেওয়া নেই। মিড ব্রেন কন্ট্রোলস আওয়ার ইনভলান্টারি অ্যাকশনস লাইক হার্টবিট, তারপর হচ্ছে ব্রিদিং, এগুলোকে কন্ট্রোল করে। হ্যাঁ, ব্রিদিং না সরি, হার্টবিট, কিডনি, এগুলো। এবার চলে আসো হাইন্ড ব্রেন। তাহলে হাইন্ড ব্রেন তো অলরেডি বোঝাই গেছে যে বিহাইন্ড মানে পিছন দিকে যেগুলো আছে, এইদিকে হয়ে গেল তোমার পন্স, এইদিকে হয়ে গেল মেডুলা অবলাঙ্গাটা, আর এইদিকে এটাকে বলে সেরিবেলাম। সেরিবেলামকে কিন্তু স্মল ব্রেনও বলে, কারণ এর মধ্যেও ব্রেনের মতো কর্টেক্স আর মেডুলা থাকে, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার। বুঝতে পারলা? তো দেখে নাও এইখানে পন্স। পন্স এই যে পন্স কনসিস্টস অফ ফাইবার্স। ফাইবার্স মানে অ্যাক্সন দ্যাট ইন্টারকানেক্ট ডিফারেন্ট রিজিয়নস অফ ব্রেন। ব্রেনের ডিফারেন্ট রিজিয়ন গুলোকে কানেক্ট করে। প্লাস এটাও লিখে রাখো অলসো অ্যাক্ট অ্যাজ রেসপিরেটরি সেন্টার। কারণ যখন তোমাদেরকে ব্রিদিং পড়াবো তখন এই পন্স এর ফাংশনটা আসবে। সেরিবেলাম, সেরিবেলাম কি কাজ করেছে? লিখেছে যে প্রোভাইড দ্য অ্যাডিশনাল স্পেস ফর মেনি মোর নিউরনস। কিন্তু তোমরা ছোটবেলা পড়েছো এটা আমাদের কি কন্ট্রোল করে? ব্যালেন্স এন্ড পয়শ্চার। তাহলে এটাও লিখে রাখো, ইট কন্ট্রোলস ব্যালেন্স এন্ড পয়শ্চার। আর মেডুলা বা মেডুলা অবলাঙ্গাটা কি করে? মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে তোমার ব্রেনের সাথে স্পাইনাল কর্ডকে কানেক্ট করে। প্লাস এটা হচ্ছে আমাদের রেসপিরেশনের কন্ট্রোল সেন্টার, কার্ডিওভাস্কুলার রিফ্লেক্স মানে হার্টের কন্ট্রোল সেন্টার, এন্ড গ্যাস্ট্রিক সিক্রিশন মানে স্টমাক ইন্টেস্টাইনের যে ডাইজেশনের সময় যেগুলো সিক্রিট হয় ওগুলো সিক্রিশন সেন্টার। এবার দেখো আমি যদি এরকম করে একটা এইটা ভাবো পন্স, এইটা ভাবো মেডুলা, এইটা ভাবো মিড ব্রেন। ঠিক আছে, আমি সেরিবেলামটা ড্র করলাম না। পন্স, মেডুলা অবলাঙ্গাটা, আর এটা হচ্ছে মিড ব্রেন। ওর ওপরের দিকে আমি ব্রেনটাকে ড্র করলাম। ব্রেন দেখো তো একটা গাছের মতো লাগছে, হ্যাঁ কি না? একটা ট্রি এর মতো লাগছে, যে এটা হচ্ছে ট্রি এর ক্যানোপি। ডালপালা, ব্রাঞ্চ, ব্রাঞ্চ লিভস, এগুলোকে কি বলে? ট্রি এর ক্যানোপি বলে। তো ক্যানোপিটা কিসের সাথে কানেক্টেড থাকে? স্টেমের সাথে কানেক্টেড থাকে, হ্যাঁ কি না? স্টেমের সাথে কানেক্টেড থাকে। তাই মিড ব্রেন, পন্স আর মেডুলাকে ব্রেইন স্টেম বলে, যেটা ইভেনচুয়ালি আমাদের রুট। বলতো রুটটা কি রিপ্রেজেন্ট করছে? স্পাইনাল কর্ডের সাথে কানেক্টেড। দারুণ ব্যাপার না? কি পোয়েটিক ব্যাপারটা! দেন আমাদের ব্রেনটা একটা গাছের মতো, যে the major regions make up the brain stem is midbrain, pons and medulla oblongata. Brain stem forms the connection between brain and spinal cord. হয়ে গেল? পুরো একবারে আলট্রা মডার্ন ক্লাস দেবে, পুরো থ্রিডি মিডি বের করে রেকর্ডিংটা বন্ধ করলাম। হ্যাঁ, কেন রেকর্ডিং শোনা যাক কি হয়েছিল?